এই বাড়িতে আসার পর থেকে তরির সবচেয়ে বেশি মনে পড়ে গুনগুনকে। রাতে দুই বোন একে অপরকে জাপটে ধরে ঘুমাতো। তরি কাদামাটি দিয়ে গুনগুনকে কতবার হাঁড়ি পাতিল যে বানিয়ে দিয়েছে তার হিসেব নেই। বৃষ্টি এলে ভেজা মাটি নিয়ে দু বোন পুতুল বানাতো, বালু দিয়ে কেক বানিয়ে খেলতো। গুনগুনের সঙ্গে কাটানোর সময়গুলোর কথা স্মৃতিচারণ করতেই তরি কেঁদে ফেলল। কাঁদছো কেন? আহসানের নরম কণ্ঠস্বর শুনে তরি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। কান্নামাখা স্বরে বলল, কোথায়? আমি মোটেও কাঁদছি না। আহসান তীক্ষ্ণ দৃষ্টিতে তরির ফোলা ফোলা চোখ দেখল। নাকের ডগাটা লাল হয়ে গেছে, গলার স্বরও ভেজা। আহসান দীর্ঘশ্বাস ফেলে তরির পাশে এসে বসল। তরি সরে গিয়ে তাকে বসার জায়গা করে দিল। নমনীয় কণ্ঠে বলল, মিথ্যেটা দেখছি ঠিকঠাক বলতে পারো না। তরি কোনো প্রত্যুত্তর করল না। তার কিছু ভালো লাগছে না। বিছানার উপরে ওবু হয়ে বসে আছে। মনটা কেমন যেন লাগছে। জবাব না পেয়ে আহসান তরির দিকে আরো কিছুটা এগিয়ে গেল। থুতনিতে হাত রেখে বলল, কি হয়েছে? কেউ কিছু বলেছে? তরি নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কিছু হয়নি। আহসান কাঙ্ক্ষিত জবাব না পেয়ে হতাশ হলো। তরিকে আর জেরা করল না, বরং তরির দুকপলে হাত রেখে বলল, জানো, আমার ছোটবেলা থেকে একটা অসুখ আছে। তরি অত্যন্ত কৌতূহলের সহিত বলল, কি অসুখ? জবাবে আহসান বলল, ছোটবেলায় থেকে আমার পছন্দের কোনো মানুষ যদি আমার সামনে কাঁদে, তাহলে আমার খুব কষ্ট হয়। বুকে কেমন চিনচিন ব্যথা হয়। মনে হয় যেন আমি মরেই যাব। তরি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল স্বামীর দিকে। ঢোক গিলে বলল, এখনই কি খুব কষ্ট হচ্ছে? আহসান নির্বিঘ্নে উত্তর দিল, হ্যাঁ, খুব 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 কষ্ট হচ্ছে। তরি আর খানিকটা সময় ব্যয় করল না। দুহাত দিয়ে ফের চোখ মুছল। নাক টেনে টেনে বলল, আমি আর কাঁদব না। আহসান মুখ টিপে হেসে ফেলল। তার দেখা দেখি তরিও হেসে ফেলল। সময়ের বিঘ্ন না ঘটেই তরিকে বলল, কাঁদছিলে কেন? অতর্কিত প্রশ্নে তরি মাথা নিচু করে ফেলল। শাড়ির আঁচল প্যাঁচাতে প্যাঁচাতে বলল, আমার একটা ছোট বোন আছে। ওর নাম গুনগুন। জানেন, ও খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি যা বলি তাই শোনে। আমরা একসঙ্গে পড়তে বসি। রাতে জড়াজড়ি করে না ঘুমালে আমাদের ঘুমই আসে না। আজ সারাদিন আমি ওকে দেখিনি। আগে কখনো গুনগুনকে ছাড়া থাকিনি। মনটা খুব খারাপ লাগছে। আমি নিশ্চিত গুনগুন অনেক কাঁদছে। আমার মন যেন কেমন কেমন লাগছে। গুনগুনকে খুব মনে পড়ছে। আহসান মনোযোগ দিয়ে তরির কথা শুনল। তরি থামতে সে বলল, ব্যাপারটা তো আসলেই খুব সিরিয়াস। আচ্ছা, আজ রাতে গুনগুন ভেবে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো। কাল সকালবেলা তোমাকে তোমাদের বাড়ি দিয়ে আসবো। সন্ধ্যায় বাড়ির কাছে এসে বাড়ি ফেরার সময় তোমাকে আবার নিয়ে আসবো। চলবে? তরি চোখ বড় বড় করে বলল, পাক্কা? আহসান মাথা ওপর নিচ করে সম্মতি জানালো। তরি আবেগে উচ্ছ্বাসিত হয়ে আহসানকে জড়িয়ে ধরল। সহসা মেয়েলি দেহের তুলতুলে ছোঁয়াপে আহসান বিস্মিত হলো। তরির এলোমেলো চুলগুলো তার নাকে এসে বাড়ি খেল। তরি তাকে জাপটে ধরে বলল, আপনি খুব ভালো। যদিও সম্বিত ফিরে পেতে সে আহসানের শরীর থেকে নিজেকে আলগা করে ফেলল। এভাবে মানুষটাকে তার জড়িয়ে ধরা মোটেও ঠিক হয়নি। লোকটা তাকে নিয়ে মনে মনে ভুল কিছু ভাবছে না তো? একেবারে লাগোয়া দুটি বালিশে তরি আহসান পরস্পর একে অপরের দিকে তাকিয়ে শুয়ে আছে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিহিত। যেমন আহসানের শক্ত পুরুষালী চাহনি, তেমনি তরির নারীসুলভ কোমল নমনীয় চাহনি। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দুজনের চোখের এই অদ্ভুত খেলার মাঝখানে আহসান বলল, তুমি কি তুলতুল? তরি হতবাক হলো। নিমিষেই থেকে উঠে বসে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? আহসান অযাচিত হাসল। হেসে বলল, আঙ্কেলের মুখে শুনেছি। আমি ভেবেছি গুনগুনি হলো তুলতুল। বিয়ের দিন অনেকবার গুনগুনকে তুলতুল বলে ডেকেছি। গুনগুন কোনো সাড়াই দিল না। তরি গালে হাত দিয়ে বলল, তুলতুল আর গুনগুন আমাদের ডাকনাম। আমার ভালো নাম নাভানা রশিদ তরি, আর গুনগুনেরটা হলো ইয়ানা রশিদ কিরণ। আমাদের নামে কি মিল না? তুলতু নামে শুধু আমায় বাবা ডাকতো। এখন আর কেউ ডাকে না। আহসান মিনিট খানেক নীরবতা পালন করলো। তারপর বলল, আমি যদি তোমাকে তুলতুল ডাকি, খুব বেশি ক্ষতি হবে কি? তরি মাথা দুলিয়ে না বোঝালো, এর অর্থ আপনি আমাকে তুলতুল ডাকলে মোটেও ক্ষতি হবে না। আজ সকাল থেকেই তরি বেজায় খুশি। গাঢ় লাল রঙের জামদানি শাড়ি পরে টুকি টুকি সেজে বসে আছে সে। হাতে গলায় শোভার পরিয়ে দেওয়া সোনার গয়না। বিবাহিত মেয়েরা বাপের বাড়ি গেলে সোনার গয়না পরেই যেতে হয়। তরি নিজের পায়ের দিকে তাকালো। পা দুটো খালি খালি লাগছে। দুপায়ে আলতা পরলে মন্দ হতো না, কিন্তু কে এনে দেবে তাকে আলতা?
দরজা খোলার শব্দে তরি পিছন ফিরে তাকালো। আহসানকে দেখে ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। এগিয়ে গিয়ে বলল, আপনি কিন্তু বলেছেন আজ বাড়ি নিয়ে যাবেন। কখন যাব আমরা? তরির প্রশ্নের উত্তর আহসান দিতে পারল না। তরির এলোমেলো প্রশ্ন তার কানে ঢুকছে না। তার দৃষ্টি সম্পূর্ণ তরির দিকে নিবদ্ধ। মেয়েটাকে কেমন বউ বউ লাগছে। বউই তো, তারই বউ এটা। মাথায় পাকা গিন্নিদের মতো খোপা বাঁধা, হাতে সোনার বালা, গলায় মোটা হাড় পরা। আহসান দরজা ধরে তাকিয়ে থাকলো। তরি আবার প্রশ্ন করলো, নিয়ে যাবেন না? আহসান হকচকিয়ে উঠল। আমতা আমতা করে বলল, ওই, হ্যাঁ, বাইক বাইরে আছে, আমি চাবিটা নিয়ে যাচ্ছি, তুমি এসো। আহসান চাবি হাতে বেরিয়ে যেতেই তরি তার পিছু পিছু আঁচল ঘোরাতে ঘোরাতে এলো। আহসান আর চোখে তরিকে দেখল। বড্ড খোশ মেজাজে আছে সে। আহসান বাইকে বসে তরিকেও বসার ইঙ্গিত দিল। তরি বাইকে উঠে প্রথমে একটু দূরত্ব বজায় রেখেছিল। এই কি ভেবে যেন এগিয়ে গিয়ে বসলো। একটা হাত রাখলো আহসানের কাঁধে, অপরটা আহসানের বুকে। তরিদের বাড়ি থেকে আহসানদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। বাইকে জোরে টান দিলে খুব একটা সময় লাগে না। তরিকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে আহসান চলে যেতে চাইল। তরি নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি আসবেন না? তরির এই দুর্বল কণ্ঠস্বর আকুতি ভরা চাহনি আহসান এড়িয়ে যেতে পারল না। প্রত্যুত্তরে শুধু বলল, যাব, কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। আম্মার সঙ্গে দেখা করেই চলে আসব। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে আনন্দিত হলো। দরজায় নক করতে মনোরা এসে দরজা খুলে দিলেন। তরি আর আহসানকে অসময় দেখে চমকিত হলেন। আহসান সালাম দিয়ে ভেতরে গেল, কিন্তু কথা অনুযায়ী বেশিক্ষণ বসল না। মাজেদা গুদামে তার জন্য অপেক্ষা করছেন। গুনগুন স্কুল থেকে ফিরে বোনকে দেখে আনন্দে কেঁদেই ফেলল। তরিকে জড়িয়ে ধরে বলল, বুবু জানো, আমার তোমাকে কত মনে পড়েছে। তোমাকে সেদিন নিয়ে গেল যে লোকটা, তিনি একটা দুষ্ট লোক। তোমাকে কেন নিয়ে গেল সে? আমি তোমার জন্য অনেক কেঁদেছি। তুমি ওই লোকটাকে বকে দেবে বুবু, সেজন্য আর তোমাকে নিয়ে না চলে যায়। তরি কাঁদো কাঁদো চোখে গুনগুনের কথা শুনল। আহসানকে নিয়ে কটু কথা বলায় মনোরা যদিও এক দফা গুনগুনকে এসে ধমকে গেলেন, গুনগুন সেদিকে ভ্রুক্ষেপ করল না। দুবোন সন্ধ্যা অবধি নিজেদের মতোই ব্যস্ত রইল। গুনগুন এসে তরির হাতে একগাদা কাপড় গুজে দিল। তরি সেগুলো দিয়ে পুতুল বানালো। সুতা কেটে মেয়ে পুতুল তার মাথায় চুলও দিল। একটা বর পুতুল, অপরটা বউ পুতুল, আরেকটা ছোট্ট বাবু পুতুল। উঠানে পাতা দোলনায় দুবন দোলও খেল। কথামাফিক সন্ধ্যাবেলায় আহসানের বাইক তরিদের গেটে এসে থামতেই গুনগুন জানালা দিয়ে উকিঝুঁকি মারল। মনোয়ারা গেট খুলতেই আহসান ভেতরে প্রবেশ করতেই গুনগুন তরির শাড়ির আঁচল চেপে ধরে বসে রইল। তরির কানে ফিসফিস করে বলল, বুবু, ওই দুষ্ট বদলোকটা আবার এসেছে। ও তোমাকে নিয়ে যেতে এসেছে। তুমি একদম ভয় পেও না। ও তোমার কাছে আসলে আমি ওকে কামড়ে দেব। আমার দাঁতে অনেক জোর আছে বুবু। সেদিন ক্লাসে রেখা আমার খাতা ছিঁড়ে ফেলেছিল। এরপর আমি ওর হাতে কামড় দিয়েছি। ভয়ে পরদিন স্কুলে আসেনি। হি হি। তরি ভ্রুকুচকে বলল, তুমি কেন কামড় দিলে গুনগুন? গুনগুন মাথা নিচু করে বলল, ও আমার খাতা কেন ছিঁড়ে দিল? সব পচা মানুষদের কামড়ে দেবে। তরির কোনো সারা শব্দ না পেয়ে গুনগুন তরির গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আমি আর কাউকে কামড়ে দেব না বুবু। তুমি যেও না ওই পচা লোকটার সঙ্গে। আমার খুব কান্না পায়। আমি তোমার জন্য এতগুলো কেঁদেছি। তরি কিছু বলার আগেই ঘরে আহসান এলো। হাতে তার অনেকগুলো বড় বড় ব্যাগ। তাতে আছে নানারূপ ফল, মিষ্টান্ন ইত্যাদি। তৎক্ষণাৎ মনোয়ারার ডাকে তরি মায়ের নিকট ছুটে গেল। আহসানকে দেখেই গুনগুন তাকে ভেঙচি কাটল। আহসান সবকিছু অগ্রাহ্য করে গুনগুনের পাশে গিয়ে বসল। গুনগুন তাকে আবারও ভেঙচি কাটল। আহসান নিজের হাতের ব্যাগটা থেকে অনেকগুলো চকলেট বের করলো। সেখান থেকে একটার মোড়ক খুলে নিজেই খেতে শুরু করলো। গুনগুনের জিভে যেন জল চলে এলো। এই বদ লোকটা তাকে একবারও সাধছে না কেন? সাধলেই তো গুনগুন খেয়ে ফেলতো। গুনগুন আর নিজেকে সামলাতে পারল না। বিক্ষুব্ধ কণ্ঠে আহসানকে বলল, সবগুলো চকলেট কি আপনি একাই খাবেন? আহসান চকলেট মুখে পড়ে উত্তর দিল, হ্যাঁ। গুনগুন কিছুক্ষণ ভেবে বলল, জানেন, আমাদের ইংরেজি বইতে লেখা আছে, শেয়ারিং ইজ কেয়ারিং। সবকিছু ভাগ করে খেতে হয়। আহসান মনে মনে খুব হাসল। কায়দা করে উত্তর দিল, হুম, দেব চকলেট, তবে একটা শর্ত আছে। গুনগুন নির্বিঘ্নে উত্তর দিল, কি শর্ত? আহসান নিজের বৃদ্ধাঙ্গুলে তুলে ধরে বলল, আমার সঙ্গে ভাব করবে।
গুনগুন মিনিট খানেক নিজের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়ে রইল। একদিকে ওই দুশ্লোক, আরেকদিকে চকলেট। কি করবে সে? উপায় না পেয়ে গুনগুন আহসানের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে নিজের বৃদ্ধাঙ্গুলি ঠেকিয়ে বলল, এই যে ভাব করলাম, এবার আমায় চকলেট দিন। আহসান চকলেট ভর্তি ব্যাগটা গুনগুনের হাতে গুজে দিল। গুনগুন চকলেট বের করে খেতে খেতে বলল, আপনি মোটেও দুষ্ট লোক নন, আপনি অনেক ভালো। আহসান ঠোঁট টিপে হাসল। দুই বোনের কার্যকলাপ ঠিক একই রকম। মনোয়ারা তরিকে সঙ্গে নিয়ে কোমর বেঁধে রাখতে বসেছেন। আহসান বাধা দিতে চাইলে লাভ হলো না। মনোয়ারা সাব জানিয়ে দিলেন নতুন জামাইকে তিনি খালি মুখে যেতে দেবেন না। তরিকে সালাদ কাটিয়ে বসে দিয়ে মনোয়ারা পোলাও, রোস্ট এবং গরুর মাংসের রেজালা রাঁধলেন। রাতে মেয়ে ও মেয়ের জামাইকে নিজ হাতে পাত পেরে খাওয়ালেন। খেয়ে উঠে মনোয়ারাকে সালাম জানিয়ে আহসান তরিকে সঙ্গে নিয়ে রওনা দিতে চাইল। ঠিক সেই সময়ে বাধল বিপত্তি। গুনগুন আলতো হাতে আহসানের পাঞ্জাবির হাতা ধরে কাঁদতে কাঁদতে শুরু করলো। ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তো আপনার কথা শুনেছি, আপনার সঙ্গে ভাবও করেছি। আপনি তাহলে কেন আমার বুবুকে নিয়ে যাচ্ছেন? আর বুবুকে ছাড়া আমি ঘুমাতে পারি না। আপনি আমার বুবুকে রেখে যান। আমার বুবু আমার সঙ্গেই থাকবে। আহসান দ্বিধাগ্রস্ত হয়ে তরির দিকে তাকালো। তরিও দুহাত দিয়ে চোখ মুছছে। মনোয়ারা তেড়ে এসে গুনগুনের গালে দুঘা দিলেন। তবে এই পন্থা গুনগুনের বেলায় মোটেও কার্যকর ছিল না। গুনগুনের কান্নার জোয়ার থামল না। ভয়ে সে তরির আঁচলে মুখ লুকিয়ে বলল, আপনার সঙ্গে ভাব শেষ। আপনি একটা পচা পাজি লোক। অতপর নিজের কনিষ্ঠ আঙ্গুলটা আহসানের দিকে তাক করে বলল, আপনার সঙ্গে আমার কাটটি। কোনোদিন আর আপনার সঙ্গে কথা বলবো না। আটটি বাটটি রক্তের কাটটি। আহসান দরজার সামনে শটানভাবে দাঁড়িয়ে রইল। একদিকে তার বইয়ের কান্না, অপরদিকে শালির কান্না। এই অবস্থায় ঠিক কি করা দরকার তার তার নিজের মাথায় আসে না। এই অদ্ভুত পরিস্থিতি থেকে তাকে রক্ষা করলেন মনোয়ারা। গুনগুনের কান্নামাখা মুখ তিনি উপেক্ষা করতে পারলেন না। আহসানকে বিনীতভাবে রাতটুকু থেকে যাবার অনুরোধ করে বসলেন। এই আকুল অনুরোধ আহসানের হৃদয়ে ঝড় তুলল। মাতৃসম মানুষটির অনুরোধ আহসান ফেলতে পারল না। রাতটা সে ওই বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই শুনে গুনগুনের খুশি সেদিন আর দেখে কে? খুশিতে আহসানের হাত ধরে লাফাতে লাফাতে বলল, আপনার সঙ্গে কাটতি বাদ। আপনি আসলেই খুব ভালো। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এদের দু বোনের কোনো ঠিক ঠিকানা নেই। দুজনের মধ্যে ভয়াবহ মিল। তরি তার নিজের ঘরে আহসানকে বিছানা করে দিল। সবকিছু গুছিয়ে দিয়ে মনোয়ারার ঘরে গিয়ে বসল। সকালে গুনগুনের স্কুল আছে তাই মনোয়ারা তাকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তরিকে এত রাতে নিজের ঘরে মনোয়ারা বললেন, তুমি কি এই ঘরে শোবে? তরি বিছানায় হেলান দিয়ে বলল, হ্যাঁ মা, ওনাকে বিছানা করে দিয়ে এসেছি। উনি আমার ঘরে ঘুমাবেন, আর আমি এখানে ঘুমাবো। মনোয়ারা ঝাঁঝালো কণ্ঠে বললেন, কাজটা তুমি মোটেও ঠিক করনি। সে আমাদের বাড়ির মেহমান, তাকে তোমার সময় দেওয়া উচিত। একে অপরকে সময় না দিলে তোমরা নিজেদের কিভাবে বুঝবে? তোমার স্থান যেখানে, তুমি সেখানেই যাও। তরি মুখ ফুটে বলল, গুনগুনের সঙ্গে ঘুমাবো আমি, না হলে গুনগুন কাঁদবে। মনোয়ারা জবাবে বললেন, গুনগুনকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালে স্কুল আছে ওর। এত রাত জেগে কাজ নেই। সকালে উঠলে বলে দেব রাতে তুমি ওর সঙ্গেই ঘুমিয়েছ। তরি রুষ্ট হয়ে নিজের ঘরের দিকে গেল। এই লোকটার যন্ত্রণায় একটুও শান্তি নেই। কোথায় একটু মা বোনকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, তারও কোনো জো নেই। এই পাজি লোকটা এখানে এসে হাজির। তরিকে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আহসান চমকিত হলো। এই না সে ওই ঘরে ঘুমাতে গেল। আহসান বিছানা ছেড়ে উঠে গেল তরির নিকটে। দরজার ঠিক সামনে গিয়ে বলল, তুমি এখানে? রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। তরি ঠোঁট কুঁচকে একরোখা জবাব দিল, মা বলেছি আপনার সঙ্গে এই ঘরে শুতে। আহসান আর টু শব্দটি করল না। বিছানায় উঠে তরিকে শোয়ার মতো জায়গা করে দিল। তরি ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার হাতলটা ধরে আহসানকে উদ্দেশ্য করে বলল, উঠোনে যাবেন? আহসানের চোখ ভর্তি তখন ক্লান্তির ছাপ। তরির কথাটা শুনে তার তন্দ্রা ভাব কেটে গেল। হত বিহবলের ন্যায় বলল, এত রাতে? তরি চঞ্চল ছন্নছাড়া মেয়েদের মতো হাত পা ছড়ে বলল, হ্যাঁ, আজকে একটা সিক্রেট মিশনে নামব। আহসান কপাল কুঁচকে ফেলল। তরির দিকে তাকিয়ে বলল, কিসের মিশন? তুমি কি স্পাই? তরি ফিসফিস করে বলল, এত শত জানি না। আমাদের উঠানের ওই পাশে রমি চাচাদের চালতা গাছ আছে, মানে দুই বাড়ির মাঝামাঝি পড়েছে গাছটা। আমরা এতদিন ভাগ বসাইনি।
কিন্তু রমিজ চাচা একজন পাজি মানুষ। রাতে আমাদের গাছের আম পেড়ে নিয়ে যান, কিন্তু আমাদের কোনো চালতা দেন না। আজকে আমরা চালতা চুরি করব। আপনি নিচে বস্তা হাতে দাঁড়াবেন, আমি ওপর থেকে চালতা ফেলে কুড়িয়ে বস্তায় ঢোকাবেন। আহসান তীব্র প্রতিবাদ করে বলল, এসব করা একদম ঠিক নয়। রাতের আধারে যদি কিছু হয়। তরি পাল্টা জবাবে বলল, আপনি আমার সঙ্গে চালতা পারতে যাবেন কিনা সেটাই বলুন। যদি না যান তাহলে আমি একাই যাব। ভূতে এসে আমাকে ধরে নিয়ে যাবে। তখন আপনি চেয়ে চেয়ে দেখবেন। তরি আর দাঁড়ালো না, চটের বস্তাটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। আহসান তার পিছু পিছু ছুটল। গাছের ঠিক নিচে এসে তরি ফিসফিস করে বলল, আপনি নিচে দাঁড়ান, কোনো শব্দ করবেন না। চালটা নিচে পড়লে টপাটপ ব্যাগে ভরবেন। আহসান প্রত্যুত্তরে বলল, লাঠি নেই? লাঠি বা বাঁশের সঙ্গে জালি ব্যাগ পেঁচিয়ে দিলেই তো হতো। আমি হাত দিয়েই চালতা পেরে দিতে পারতাম। খামোখা অসময়ে গাছে উঠবার কি দরকার? তরি কোমরে হাত দিয়ে বলল, এই রাতের আধারে আমি বাঁশ টোকাতে এখন বাঁশ বাগানে যাব? বাঁশ এসে আমার গায়ে পড়লে আমি বাঁচব? আহসান যুক্তিতর্কে বইয়ের কাছে হেরে গেল। হতাশ হয়ে চটের ব্যাগ হাতে দাঁড়িয়ে রইল। তরির শাড়ির আঁচল কোমরে গুজে গাছের নিচু ডালে আগে পা রাখল। হাত বাড়িয়ে গোটা চারেক চালতা পেরে নিচে ছুঁড়ে মারল। আহসান তার সযত্নে চটের বস্তায় ভরল। আহসান বাম দিকে আঙ্গুল দিয়ে ইশারা করল তরিকে, অর্থাৎ, তরি, তুমি বাম দিকের ডাল থেকে চালতা পারো। তরি স্বামীর কথা মতো বাম দিকের ডালে পা দিল। গোটা কয়েক চালতা আবারও নিচে ছুঁড়ে মারল। এবারের চালতাগুলোর সাইজ আগেরগুলোর চেয়ে বেশ বড়। এভাবে চালতা পারতে পারতে চটের বস্তা 3 ভাগ ভরে গেল। তবে এবারে তরি বড়সড় গোলমাল পাকিয়ে ফেলল। গাছ থেকে নামার সময়ে ভুল করে নরম ডালে পা ফেলতেই ডালসহ তরি বিকট শব্দে নিচে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আহসান মিনিট খানেক প্রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ডাল ভাঙার শব্দ শুনে পাশের বাড়ির আলো জ্বলে উঠল। তরি ভয় পেয়ে আহসানের দিকে তাকালো। এত কাহিনী ঘটার পর ধরা পড়লে সর্বনাশ। আহসান চালতার বস্তা ছেড়ে দ্রুত তরিকে কোলে তুলে নিল। তরি ফিসফিস করে বলল, আমার চালতা কোথায়? আমাকে ছাড়ুন, আগে চালতাগুলোকে সাইড করুন। চালতা সহ ধরা পড়লে কেউ আমাদের আস্ত রাখবে না। আহসান তরির দিকে বিরক্ত হয়ে তাকালো। দুনিয়া একদিকে, চালতা আরেক দিকে। ব্যথা পেয়েও মন থেকে চালতার নাম সরছে না। তরিকে সে কোল থেকে নিচে নামালো। এক হাতে তার ভারী চালতার বস্তা, অপর হাতে তরিকে সামলে ধরেছে সে। এই মেয়ে পড়ে গিয়ে নিশ্চিত হাত পা মচকে ফেলেছে, দাঁড়াতেও পারছে না ঠিকভাবে। অতপর আহসানের কাঁধে ভর দিয়ে তরি ঘরে এলো। আহসান চালতার বস্তা ঘরে রেখে বলল, শিক্ষা হয়েছে তোমার এবার? এত রাতে অন্ধকারে গাছে উঠলে ঝামেলা হবে, তাও আবার অন্যের কাছে। কোথায় ব্যথা পেয়েছো দেখি? খুব লেগেছে বুঝি? তরি রাগান্বিত স্বরে বলল, না, লাগেনি। দাঁড়াতে পারছি না ঠিক করে, পা মচকে গেছে, আর কোমর সোজা করতে পারছি না। পিঁপড়া কামড়ে পা ফুলিয়ে দিয়েছে। আহসান নরম স্বরে বলল, পা টিপে দেবো আমি? তরি তড়িৎ উত্তর দিল, মা বলেছে স্বামীর গায়ে পা দিতে হয় না, তাহলে নাকি অনেক পাপ হয়। আহসান মাথা চুলকে ছোট শ্বাস ফেলল। বাঁকা চোখে তরির দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার কোমর মালিশ করে দিতে বলছো? যদিও আমি সেটা বেশ ভালোই পারি। তরি আহসানের বাঁকা চাউনির মানে বুঝল না। উল্টো খুশি হয়ে আহসানকে বলল, দিন না প্লিজ, খুব ব্যথা করছে। চিরুনি দানির ওখানে সরিষার তেল আছে, ওটা দিয়ে মালিশ করে দিন। এইটুকু বলেই তরি পাশ ফিরে শুয়ে পড়ল। আহসান হতাশ হলো। এই মেয়ে তার কথায় মানেই বোঝেনি। বুঝলে, কোমর মালিশের কথা শুনে এত খুশি হতো না। আহসান চিরুনি দানের সামনে থেকে সরিষার তেলের শিশিটা নিল। দুহাতে তেল নিয়ে তরির কোমরের ওপর রাখল। আহসান লক্ষ্য করল তার হাত কাঁপছে। দ্বিধা নিয়ে সে তরির কোমরে হাত রাখল। উজ্জ্বল বর্ণের তুলতুলে কোমরে তার হাত রাখতেই আহসান নিজেই চমকে উঠল। কেমন হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকালো। বেশ বড়সড় কয়েকটা ঢোক গিলল। আলতো হাতে মালিশ শুরু করলো। তরি মৃদু চিৎকার করে বলল, এই মালিশ বাবা, আপনার হাতে কি জোর নেই? জোরে হাত চালান। আহসান আহত দৃষ্টিতে তরির পানে চাইল। কোথায় শ্বশুরবাড়ি এসে বউ নিয়ে রাতে চন্দ্রবিলাস করার কথা ছিল, আর এদিকে হলো তার উল্টো। বইয়ের সঙ্গে চুরি বিলাস করতে গিয়ে হাত পা মুচকে আহত বইয়ের সেবা করতে হচ্ছে। কি কপাল তার! তরি ঘুম থেকে উঠে নিজের তপলি তপলা গোছাতে ব্যস্ত। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছে সে। আহসান তরির ঠিক সামনে এসে বসল। নির্লিপ্ত কণ্ঠে বলল, বই খাতাগুলো গুছিয়ে নিও।
মায়ের কাছে শুনলাম কয়েক মাস পরে নাকি টেস্ট পরীক্ষা তোমার। এতদিন যা করেছো সেটার চিন্তা বাদ দাও। মনোযোগ দিয়ে না পড়লে টেস্টে ভালো রেজাল্ট আসবে না। তরি হতবিহ্বল হয়ে বলল, আপনি আসলে আমাকে পড়তে দিবেন? আহসান প্রত্যুত্তরে বলল, কেন? আমি কি বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের পর পড়াশোনা বন্ধ করে দেব? তরি এনিয়ে বিনিয়ে বলল, আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে আর পড়তে দেবেন না। আমার একটা বান্ধবী আছে জানেন, ওর বর বিয়ের পর ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। পচা লোক একটা। আহসান তরির হাত দুটো ধরল, ধরে বলল, তুমি যতদূর পড়তে চাও পড়বে। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছেন জানো? তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। তাই মনোযোগ দিয়ে পড়ো। না হলে ভবিষ্যতে আমাদের বাচ্চারা বলেই বসবে, মা, তুমি কিছুই পারো না। তরি লজ্জায় মাথা নিচু করে ফেলল। এসব বাচ্চা কাচ্চার কথা বলার মানে কি? লোকটা বড্ড বাজে। গুনগুনকে স্কুলে পাঠিয়ে দিয়ে চুলায় রান্না চড়িয়েছেন মনোয়ারা। আহসানকে খুব করে বললেন দুপুরের খাবার খেয়ে যেতে। আহসান কাজের ছুতোয় আর বসল না। তরিকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। ব্যবসার কাজে নাকি আবার বাবার সঙ্গে বের হতে হবে আহসানের। মনোয়ারাও আর জোরালোভাবে চাপ দিতে পারেননি। আহসান আর তরি চলে যাওয়ার পরপরই রমিজ আলী হন্তদন্ত হয়ে মনোয়ারার দরজার সামনে এসে নক করলেন। মনোয়ারা দরজা আদা খুলে কিছু বলার আগেই রমিজ আলী বললেন, ভাবি, কালকে কি গাছে লোক উঠাইছিলেন? গাছের এই পাশের চালটা কই গেছে? মনোয়ারা খুন্তি হাতে বললেন, আমি কেন গাছে লোক উঠাতে যাব? কাল আমার মেয়ে আর মেয়ের জামাই এসেছিল। বিয়ের পর এই প্রথমবার এসেছে। আমি ওদের সেবা যত্ন ছেড়ে চালতা পারতে লোক ওঠাবো কিভাবে গাছে? রমিজ আলী আর কথা বাড়ালেন না। আনমনে দ্রুত হেঁটে চলে গেলেন। এই কর্ম তাহলে নিশ্চিত পাড়ার ছিটকে চোরদের কাজ। মোনারা রান্না সেরে তরির ঘরটা গোছাতে এলেন। ঘরে বড় মোটা চটের বস্তা দেখে কৌতূহলী হয়ে বস্তার মুখ খুললেন। খুলতে দেখলেন বড়সড় মোটা তাজা খাসা চালতায় ভর্তি বস্তাটা। মনোয়ারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কাল রাতে এই অনাচার কার্য তাহলে তরেই ঘটিয়েছে। হাই, এই মেয়ের বিয়ের পরেও কোনো জ্ঞানবুদ্ধি হয়নি। আহসানের করা আদেশ কাল থেকে তরিকে কলেজ যেতে হবে। সময় মতো পড়াও তৈরি করে রাখতে হবে। বাড়ি থেকে আসার সময় তরি কলেজের ধবধবে পোশাকটা নিয়ে এসেছিল। বিয়ের পর সে কালই প্রথম কলেজে যাবে। কলেজে তাকে কে দিয়ে আসবে? আহসান। তার ওই অরুণচণ্ডী বোম্বা বোম্বা বাইক নিয়ে সাই করে তরিকে রেখে আসবে কি কলেজের গেটের সামনে? আজ রাতে এই লোকটাকে একবার জিজ্ঞেস করতে দেখতে হবে। তরি গালে হাত দিয়ে ভাবুক মেয়ের মতো বসে রইল। আসলে যদি আহসান তাকে কাল কলেজে পৌঁছে দিতে যায়, তবে কি চমৎকার একটা কাণ্ডই না হবে? ওই যে তরির বান্ধবী শিউলি আছে না, তাকে তার বড় রোজ সকালে কলেজে দিয়ে যায়। আবার খেয়াল মাফিক কলেজ ছুটি হওয়ার আগে আগে শিউলির অপেক্ষায় কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ক্লাসের সবগুলো মেয়ে হাঁ করে তাকিয়ে থাকে তখন। জানালা খুলে বারবার শিউলি আর শিউলির বরকে পালা করে করেই দেখে। শিউলির সঙ্গে শিউলির বরের অবশ্য বেশ ভাব। যতবারই বরের প্রসঙ্গ ওঠে, ততবারই শিউলির লজ্জায় লাল হয়ে যায়। তখন দেখতে বেশ লাগে তাকে। কাল যদি আহসান তাকে কলেজে পৌঁছে দিতে যায়, কি দারুণ ব্যাপারটাই না ঘটবে। ক্লাসের মেয়েগুলো কি শিউলির বরের মতো আহসানকে পালা করে করে লুকিয়ে দেখবে? না না, তা কেন হবে? আহসানকে কেন ওই দুষ্ট মেয়েগুলো লুকিয়ে লুকিয়ে দেখবে? মোটেও দেখবে না তারা আহসানকে। যদি দেখে তাহলে তোরই তাদের চোখ কাটা কম্পাস দিয়ে গুতিয়ে দেবে। সাত পাঁচ ভাবনা ছেড়ে তোরই নিজের বই খাতাগুলোকে আহসানের পড়ার ঘরে সাজালো। কাজে যাবার সময় আহসানি তাকেই ঘরের তালা খুলে দিয়ে গেছে। ঘরটা লম্বায় প্রস্থে খুব একটা বড় নয়। একটা টেবিল আছে, সঙ্গে কয়েকটা চেয়ার। ঘরের এক কোণে ছোট্ট একখানা বুকশেলফও আছে। তরি গভীর মনোযোগ দিয়ে বুকশেলফের বইগুলো ঘেঁটে দেখল। কি সব বড় বড় ক্লাসের পড়ার বই। চাকরির পড়ার বইও আছে বেশ কিছু। তরির কৌতূহল মনে প্রশ্নরা আঁকিবুকি করল। এই লোকটা তো ব্যবসা করে, তাহলে এত রাশি রাশি চাকরির বই দিয়ে তার কি কর্ম? তরি তখন পড়ার রুম থেকে সবেমাত্র বের হয়েছে। শোভা এসে তরির হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন, তরি, তোমাকে দেখতে ওই ঘরে মিতালি ভাবে এসেছে। ভয় পেও না, সে তোমাকে কিছু বলবে না। আমাদের পাশের বাড়িটাই থাকেন উনি। তুমি ঘোমটাতে দিয়ে একবার দেখা করে এসো। তরি কাপা কাপা হাতে চায়ের কাপটা ধরল। নতুন মানুষ দেখলেই তার কেমন যেন ভয় ভয় লাগে। চায়ের কাপখানা নিয়ে তরি শোভার কথা মতো বসার ঘরে গেল। মিতালি অতি আগ্রহ নিয়ে তরির দিকে তাকালো। তরির সংকোচে চোখ নামিয়ে ফেলল।
মিতালির গোলগাল মুখে হাসি ফুটে উঠল। গাত্রবর্ণ কালো হলেও তিনি বেজায় সুন্দরী। তরি মিতালির দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে লম্বা সালাম দিল। মিতালি সযত্নে চায়ের কাপটা তুলে নিলেন। ছোট্ট চমক দিয়ে তরিকে সূক্ষ্ম পর্যবেক্ষণে ব্যস্ত হয়ে পড়লেন। তরি বেশ কাছে গিয়ে বসলেন। তরির কানে ফিসফিস করে বললেন, শোনো, নতুন নতুন বিয়ে হয়েছে তোমাদের, বেটা মানুষের খাইশ একটু বেশিই থাকে। তুমি কিন্তু না করো না, যা চাই তাই দিও। তরির সরল মনে এত কথার মারপ্যাচ বোধগম্য হলো না। সে শুধু মাথা দুলিয়ে সায় জানালো। মিতালি ফের বললেন, পারলে যত দ্রুত সম্ভব একটা বাচ্চা নিয়ে ফেলো। আসান তো ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকে, তোমার বাচ্চা নিয়ে ভালোই সময় কাটবে। তরি এবারও আগের মতো মাথা দুলিয়ে সায় জানালো। মনে তার তীব্র সংকোচ। প্রথমে বুঝতে না পারলেও মিতালি আন্টির কথা এখন সে বুঝতে পেরেছে। আশঙ্কাজনক পরিস্থিতিতে শোভা যেন সুপারম্যানের মতো হাজির হলেন তরির জন্য। মিতালি শোভাকে দেখা মাত্রই নিয়ে গেলেন। স্বাভাবিক কথাবার্তায় প্রসঙ্গ ফেরালেন। তরি যেন বুকে প্রাণ ফিরে পেল। মিতালি চলে যাওয়ার পরপরই তরি আহসানের ঘর এলো। তখন প্রায় সন্ধ্যা। আহসান তখনও কাজ সেরে বাড়ি ফেরেনি। এই ঘরটা কি প্রকৃতপক্ষে আহসানের ঘর বলা চলে? তরির মা মনোয়ারা বলেছিল যে বিয়ের পর নিজের একা বলতে আর কিছু থাকে না। স্বামী এবং স্ত্রী উভয়ে মিলেমিশে হয়ে যায় আমাদের। তাহলে তো এখন এটা আর আহসানের ঘর না, এটা তাদের ঘর। আসলে কি তরির সবকিছু এখন তার আর একার নয়? এই যে অল্প কিছুতেই তরি দুঃখ পেয়ে কেঁদে ফেলে, আবার মাঝে মধ্যে খুব সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে ঘণ্টাখানেক হাসে, এর ভাগ্য কি আহসানকে দিতে হবে? বিষয়টা যদিও একপাক্ষিক হবে না। তরির সুখ দুঃখের ভাগ যদি আহসান নেয়, তবে আহসানের সুখ দুঃখের ভাগ নিতেও তার দুঃখ নেই। যদি নেবার হয় তাহলে সত্যি নেবে। কিন্তু আহসান যদি তরির সুখ দুঃখের ভাগ নিতে অস্বীকার করে, তাহলে কি হবে? না, আহসান লোকটা কেন তরির সুখ দুঃখের ভাগ নেবে না? লোকটাকে তরির স্বার্থপর কিংবা মন্দ বলে মনে হয় না। আনমনে পায়চারি করতে করতে তরির চোখ পড়ল আলনাতে রাখা আহসানের ধূসর রঙের একটা শার্টের দিকে। শার্টটার বুকের দিকের পকেটটায় কলমের কালি লেগে আছে। তরি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে স্মৃতির পাতায় ডুব দিল। হায়দার প্রায় বুক পকেটে কলম নিয়ে ঘুরতেন। কলমের কালি লিক হয়ে পুরো পকেট সহ শার্টে ছড়িয়ে যেত। কি যে বিতিকিচ্ছিরি অবস্থা হতো। মনোয়ারা বারবার এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলেও হায়দার ভুল করেই বসতেন। শেষে তরি আর মনোয়ারা দুজনে দীর্ঘ পরিশ্রম করে কলমের কালি তুলতেন। তরি আহসানের শার্টটা হাতে তুলে নিল। বেসিনে গিয়ে পানি দিয়ে ভিজিয়ে দীর্ঘ সময় নিয়ে কলমের কালি তুলল। বারান্দায় গিয়ে রশিতে শার্টটাকে মেলে দিল। একটা সময় তরি নিজের বাবার শার্ট এভাবেই ধুয়ে দিত। আজ সময়টা ভিন্ন। এবারের মানুষটা তরির স্বামী, যার সঙ্গে তরি নিজের সুখ দুঃখের বাটোয়ারা করেছে। আহসান কাজ শেষে বাড়ি ফিরেই ঘরে গিয়ে তরির আশায় বসে রইল। সকালের পর তরির সঙ্গে আর দেখা হয়নি। আগে তো কখনো এমন হয়নি। কখনো কাউকে দেখার জন্য এত তার তৃষ্ণা পায়নি। আজ কেন পাচ্ছে? এটা কি তার দুর্বলতা? তরি মেয়েটা মাত্র কয়েকদিনে তার মনে নিজের করে জায়গা করে নিল। তরিকে দেখতে না পেলে আহসানের অসহ্য লাগে। সবকিছু থাকা সত্ত্বেও খালি খালি মনে হয়। কেমন যেন শূন্য শূন্য লাগে সবকিছু। এর কারণ কি? এটা কি কোনো অসুখ? তবে এই রোগের পথ্য কি? তরি? হ্যাঁ, তরি তো তার এই রোগের কারণ। কই তরি? যখন ছিল না, তখন তো আহসানের এমন লাগেনি। রোগের নাম যখন তরি, এ রোগের পথ্য হওয়া উচিত তরি। সবকিছুই তরি, সব। আহসান বাড়ির বেশ পুরনো রকিং চেয়ারে বসে ঝিমোচ্ছে। তরি তখনই কোমরে কাপড় গুজে ঘরে এলো। এতক্ষণ শোভার সঙ্গে ছিল সে। শোভা রাতের রান্না করছে। তরি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তরি অবশ্য হাতে লাগাতে চেয়েছিল, শোভায় তরিকে কিছু করতে দেয়নি। মনুষ্যত্ব জগতে কারো উপস্থিতি টের পেয়ে আহসান চোখ খুলো। সামনে তার তরি দাঁড়িয়ে, পাকা গিন্নিদের মতো কোমরের শাড়ির আঁচল গুজে রেখেছে সে। আহসান তরিকে দেখে উঠে সোজা হয়ে বসল। বলিষ্ঠ কণ্ঠে বলল, কাল থেকে বই খাতা নিয়ে সন্ধ্যার পর পড়তে বসবে। আমি বাড়ি এসে তোমাকে পড়া দেখিয়ে দেব। তরি মাথা দুলিয়ে সায় দিল। প্রত্যুত্তরে বলল, আমি কিন্তু বিজনেস স্টাডি স্টুডেন্ট। আপনি আমাকে পড়াতে পারবেন? আহসান নিজের চুলে হাত বোলাতে বোলাতে বলল, আমি ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। তরির লজ্জায় আর কোনো প্রশ্নই করল না। আলনার সামনে গিয়ে আহসানকে বলল, এখানে আপনার একটা ধূসর রঙের শার্ট ছিল। ওটার বুক পকেটে কলমের কালি লেপ্টে ছিল। জানেন, আপনার মতো আমার বাবাও বুক পকেটে কলম রাখতে গিয়ে কালি লাগিয়ে ফেলতেন। আমি আর মা বিলে বাবার শার্ট ধুয়ে দিতাম। আপনার শার্টটা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। সকালের মধ্যেই শুকিয়ে যাবে।
আহসান তরির কথা শুনে তৃপ্ত বোধ করলো। চোখে মুখে শান্তির ঝলক দেখা দিল। মায়ের পর, রুমির পর তরি তার খেয়াল রাখছে, ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে শুধরে দিচ্ছে। আহসান মুখ ফুটে খুব বেশি কিছু বলতে পারল না। সে আজ যা অনুভব করছে তা কি সত্যি বলার মতো? শুধু ছোট্ট করে তরিকে বলল, ধন্যবাদ। তরি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। আহসানের বুকের ব্যথাটা আরো তীব্র হয়ে জেঁকে বসল। তরি কোমল স্বরে বলল, মা বলেছে বিয়ের পর স্বামীর কাজকে নিজের কাজ ভেবে করতে হয়। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আজ বিকেলে মিতালি আন্টি এসেছিলেন। উনিও তো বললেন যে আপনি যা চান তাই যেন দেই আপনাকে। আপনাকে না করতে নিষেধ করেছেন। ছেলে মানুষের খাউশ নাকি একটু বেশি থাকে। আসান তরির কথার মানে ধরতে পেরে লজ্জায় মাথা নুয়ে ফেলল। তরির সেদিকে মনোযোগ নেই। তরি নিজের মতো বিড়বিড় করতে করতে বলল, আবার বললেন যে আপনি নাকি সারাদিন বাইরে থাকেন, তাড়াতাড়ি যেন বাচ্চা নিয়ে ফেলি। কথার ছলে আনমনে তরি আহসানের দিকে তাকাতেই চমকে উঠল। আহসান কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় তার দিকে তাকিয়ে রয়েছে। এবার কথার মানে ধরতে পেরে তরি লজ্জায় মেয়ে গেল। মুখে আঁচল চেপে একছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! কি দরকার ছিল লোকটার সামনে এসব বলার? নেহাতে সে বুঝতে পারেনি, না হলে ভুলে ওই লোকটার সামনে এসব লজ্জার কথা তুলতোই না। ভুল বুঝতে পেরে তরি নিজের মাথায় গাঁটটা মারল। লোকটা তাকে কি ভাবছে কে জানে। খারাপ ভাবছে কি? ভাবলে ভাবুক। তরিও সব নিজে থেকে বলেনি। মিতালি আন্টি না বললে তরি বুঝি অমন কথা মুখে তুলতো? অপরদিকে আহসান তরির লজ্জামাখা মুখ দেখে মনে মনে বিড়বিড় করে বলল, ধরলাম না, ছুইলাম না, এখনই বাচ্চা। কথাটা তরির কান অব্দি পৌঁছালো না হয়তো। কানে গেলে লজ্জায় সত্যি সত্যি সে ভিড়মি খেত। চলবে। চুপি চুপি গল্প করে রেসপন্স না করে চলে যান কেন? রেসপন্স করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। গল্প নিকুঞ্জ কানন। ধন্যবাদ।